বিকেলবেলা কি খাবেন ভাবছেন? এইরকমই একটা চপ বানিয়ে খেয়ে নিতে পারেন। বাড়িতে থাকা কুমড়ো দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন, বেশি কিছু উপকরণ লাগে না। বিকেলবেলা ইফতারেও কিন্তু বানিয়ে নিতে পারেন যে বন্ধুরা রোজা করেছেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কুমড়ো দিয়ে দু রকমের রেসিপি। তার জন্য এখানে কুমড়ো নিয়েছি, আর এখানে কুমড়োটা অনেকটা বড় আছে, সেজন্য একটুখানি কুমড়ো কেটে নিয়ে নেব এর থেকে। তো কিছুটা কুমড়ো নিয়েছি, এখানে হাফ কুমড়ো নিয়েছি। এখানে 350 গ্রাম মতো ওজন হবে এই কুমড়োর। তো এই কুমড়োগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, একদম পাতলা করে কেটে নিতে হবে। আমি কাছ থেকে দেখিয়ে দিলাম যে কতটা পাতলা করে কেটে নিতে হবে। কুমড়োগুলো কেটে নেবার পরে এখান থেকে আমি 6 পিস আলাদা করে রেখে দিয়েছি, আর বাকি কুমড়োগুলো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এখন এই কুমড়োগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে গুছিয়ে দিয়ে দেব। কিছুদিন ধরে গলার সমস্যা চলছে, সেজন্য ভয়েসটা একটু অস্পষ্ট আসছে, একটু মানিয়ে নেবেন। ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। মিডিয়াম আছে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি চেক করে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। দেখুন, এই স্ট্রেনারের মধ্যে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা তেল। এখানে 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিলেই হবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেবার পরে দিয়ে দেব 5 ফোড়ন। তো 5 ফোড়ন এখানে খুব অল্প করে দিতে হবে, 1/4 চামচ মতো 5 ফোড়ন দিলেই হবে। 5 ফোড়নটাকে খুব ভালো করে হালকা আঁচে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ফোড়নটা পুড়ে না যায়, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন দেখুন ভাজা হয়ে যাওয়ার পরে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু ভাজা ভাজা হলে তারপরে আমরা দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, 1 টেবিল চামচ মতো দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। ভালো করে এখন নাড়াচাড়া করে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন কাঁচা গন্ধটা চলে গেছে। এখন মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দেব, ধনের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ কিন্তু মশলাটাকে ভাজবো না, জাস্ট একটু মিশিয়ে নেওয়ার মতো সময় দেব। বেশিক্ষণ ভাজলে মশলা পুড়ে যাবে। এখন দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা কুমড়োগুলো হাত দিয়ে আলাদাভাবে আপনারা ম্যাশ করে নিতে পারেন, বা ম্যাশার দিয়ে, কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ হয়ে যাবে, যেহেতু আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে কুমড়োগুলো ম্যাশ করে নিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে কুমড়োটাকে ম্যাশ করে নেবার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। নাড়াচাড়া করতে করতে এখন দিয়ে দেব আলু। এখানে আমি বড় সাইজের একটি আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। এখন আলুটা দেবার পরে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। একদম থেমে গেলে হবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এখানে গ্যাসের ফ্লেম লো করলে অনেকটা দেরি হয়ে যাবে, কেন কি অনেকটা ময়েশ্চার থাকে, সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে খুব ভালো করে ময়েশ্চারটা শুকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, জিরে আছে।
শুকনো লঙ্কা ভাজা আছে। তো একই সঙ্গে সব কিছু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এই ভাজা মশলাটা যে কোনো নিরামিষ রান্নাতে ব্যবহার করতে পারেন, আমিষ রান্নাতেও ব্যবহার করতে পারেন। তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে এই রকম যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে, তা নইলে স্ন্যাক্সটা মুচমুচে হবে না। এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। একটি পাত্রে আমি নামিয়ে একটু চাড়িয়ে ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা অন্য যে কুমড়োটা রেখেছিলাম সেই কুমড়োটাকে লবণ মাখিয়ে নেব। তো দেখুন এখানে সেই যে কুমড়োগুলো স্লাইস করে কাটা ছিল সেই কুমড়োগুলোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিলেই হবে। আর বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে না দিলেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। কুমড়োর নিজস্ব যে স্বাদটা মশলা বেশি দিলে সেটা চলে যাবে। তো দেখুন এইভাবে কিন্তু লবণটা মাখিয়ে সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব বেসন। এখানে 1.25 কাপ বেসন দেব। আর বেসনটাকে কিন্তু আগের থেকে চেলে নিয়েছি। এখানে 1.25 কাপ আমি বেসন নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর সঙ্গে যোগ করব স্বাদ অনুসারে লবণ। এখানে দিয়ে দেব 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও একটি উপকরণ দিতে হবে, পরে দেব। তো সেটা এখন মিশিয়ে নেওয়ার পরে প্রথমে জল দিয়ে ভালো করে গুলে নেব। একটা গোলা তৈরি করব, মানে ব্যাটার তৈরি করব। তো খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ জল নিয়ে কাজটা শুরু করছি। বেশি জল লাগবে না, 1 কাপ পুরোও জল লাগবে না। তো দেখুন বন্ধুরা এখানে মিশিয়ে মিশিয়ে একটু একটু করে জল দিতে হবে, তা নইলে কী হবে, ডালা হয়ে যাবে। বেশি একসাথে জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জল দিয়ে একটু একটু করে মিশিয়ে মিশিয়ে দেখতে হবে। তাতে কী হবে, ব্যাটারটাও পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা এইভাবে এখন একটা ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু এখানে অনেকবার করে জল দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এইরকমই কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এখন আমি ব্যাটারটাকে এই রকম অবস্থায় রেস্টে রেখে দেব। তার জন্য এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিলেই হবে। ততক্ষণে আমরা দেখে নেব আমরা যে কুমড়োর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা বা কুমড়োর যে স্ন্যাক্স বানাবার জন্য রেডি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই কুমড়োর যে মিশ্রণ বা মশলাটা এখন এইভাবে গোল গোল করে ভাগ করে নেব। এইভাবে যদি আমরা গোল গোল করে ভাগ করে নিই তাহলে কী হবে, আমাদের স্ন্যাক্স বানাতে খুব সুবিধা হবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এইখানে একটি থালার মধ্যে নিয়ে নেব কিছুটা ময়দা। ময়দা দিয়ে থালাটাকে রেডি করে সাইডে রেখে দেব। এখন এমন একটা পাত্র নিতে হবে যে পাত্রের ওপরে রেখে আমরা চপগুলো বানাতে পারি। এখানে আমরা কুমড়োর চপ বানাবো। তো এখানে একটা প্লাস্টিক নিয়েছি, পরিষ্কার প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক নিলেই হবে। আর একটি পাত্রের ওপরে এইভাবে রেখে আর প্লাস্টিকের মধ্যে দিয়ে যেমন দোকানে আলুর চপ বানায় তেমনভাবে আমরা বানিয়ে নেব। এইভাবে আমরা যদি বানিয়ে নিই খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যাবে। দেখুন এইভাবে বানিয়ে আর এইভাবে ময়দা যে একটু ডাস্ট করে রেখে দিয়েছি তার মধ্যে রেখে দেব। তাতে কি হবে, আমাদের চপগুলো আগের থেকে রেডি করে রাখলে ভেঙে যাবে না। এইভাবে সাইডগুলো একটু শেপ দিয়ে নিতে হবে যদি আমাদের মনে হয় সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এই স্ন্যাক্সগুলো কিন্তু আপনারা
ইফতারেও খেতে পারবেন। আর বিকেলবেলায় জলখাবারে মুড়ি দিয়ে খেতে পারবেন বা এমনিও খেতে পারবেন। এগুলো কিন্তু দারুণ খেতে হয়। কুমড়ো বলে যেন মনে করবেন না যে এগুলো খুব খারাপ খেতে হবে। এগুলো কুমড়ো যে দেওয়া হয়েছে আপনারা ভাবতেও পারবেন না। যারা কুমড়ো খান না তারাও কিন্তু খুব খুশি হয়েই খাবেন, আর বুঝতেই পারবেন না যে এটা কুমড়ো দিয়ে বানানো হয়েছে। এতটা টেস্টি হয়, একটাতে মনই ভরবে না। আপনারা দেখুন আমি এইভাবে 5টা বানিয়ে নিয়েছি। 5 পিস বানিয়ে নেবার পরে এখন আমি দেখে নেব ব্যাটারটা কেমন হলো। তা বন্ধুরা, পরে আমি এক এক করে একইভাবে বানিয়ে নিয়ে নেব। আর এখানে ব্যাটারটা দেখব যে কতটা ঘন হয়েছে। ব্যাটারটা খুব বেশি কিন্তু তফাৎ হয়নি, যতটা আমরা রেখেছিলাম ঠিক ততটাই আছে, কিন্তু একটুখানি জল দেব, ঘন আছে তো একটুখানি জল দিয়ে আরও একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ফেটানো হবে তত কিন্তু আমাদের স্ন্যাক্সটা ভালো রেডি হবে। আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন, কিন্তু আজকের আমি কালো জিরে এখানে ব্যবহার করব না, যেহেতু আমরা স্টাফিংয়ের মধ্যে 5 ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দেব বেকিং সোডা। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম, 1/4 চামচ মতো, তার বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1/4 চামচ দিলেই হবে। 1/4 চামচ বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু হাত দিয়ে কাজটা করতে হবে, হাত দিয়ে না ফেটালে কোনো চপ ভালো হয় না। এখন আমি যোগ করব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে যে কোনো স্ন্যাক্স খুব সুন্দরভাবে মুচমুচে হয়। তো এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব। আপনারা চাইলে বেসনটা যখন গোলা হয়েছিল তখনও দিয়ে দিতে পারেন বা এখনও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে যদি চালের গুঁড়োটা দিয়ে দেন তাহলে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে বেসনের সাথে ভিজে যাবে, আর এখন দিলে কি হবে, ভিজবে না। তাই একটুখানি রেখে দিতে হবে আর বেশিক্ষণ ফেটিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি চালের গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। চালের গুঁড়োটা অবশ্য করে দেবেন। চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেমন যেমন জল প্রয়োজন হবে দিতে হবে। তো দেখুন আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একদম রেডি করে নেব। এখানে কিন্তু জল প্রায় 1 কাপ লাগবে, পুরো 1 কাপ লাগবে না, অল্প একটু জল থাকবে। কতটুকু জল থাকলো আপনাদের আমি দেখিয়ে দেব ব্যাটারটা পুরো রেডি হওয়ার পরে। তো খুব ভালো করে কিন্তু আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফেটাতে লাগছে। এখন আমি আপনাদের দেখিয়ে দেব ফেটিয়ে নেবার পরে যে ব্যাটারটা পারফেক্ট রেডি হয়েছে কিনা। তার জন্য হাতটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি হাত ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারটা এইরকমভাবে হাতের মধ্যে বা আঙুলের মধ্যে এইভাবে একটা কোট পড়ে যাবে। এইরকমই হলে জানবেন যে পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে এখানে আগের থেকে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এটা আমি রিফাইন্ড তেল দিয়েছি। আপনারা সর্ষের তেলেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। যেমনটা আপনাদের বাড়িতে থাকবে তেমনটা তেল দিয়ে বানিয়ে নিতে হবে। আর খুব ভালো করে গরম হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি। এখন আমি যে কুমড়োগুলো চপের আকারে গড়ে রেখেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে একটু ডিপ করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি একটা খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো রকম অসুবিধা যাতে না হয়। এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, খুব সাবধানে ছাড়তে হবে আর যাতে তেল না ছিটিয়ে আসে। আর বন্ধুরা দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে যাচ্ছে, এরকমই কিন্তু ফুলবে, খুব সুন্দর ফুলবে এই চপগুলো, একদম লুচির মতো ফুলে যাবে। আর এই চপগুলো কিন্তু ফুলে যাবার পরেও কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবো, এখানে কিন্তু লো ফ্লেমে ভাজলে তেলগুলো অ্যাবজর্ব করে নেবে। তাই তেলটা কিন্তু খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম রাখতে হবে আর এইভাবে ভেজে নিতে হবে। এখানে তো সব কিছু সেদ্ধ করা আছে, তাই সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, সুন্দরভাবে ভাজা করে নিলেই হবে। এই রকমভাবে গোল্ডেন ব্রাউন করে বা সোনালি রং করে ভেজে নিলেই হবে। দেখুন খুব সুন্দর কালার এসে গেছে, নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লো করবেন না, তাহলে কিন্তু তেল অ্যাবজর্ব করে নিলে তেল চপচপ লাগলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে এখন তুলে নেব দেখুন প্রথম ব্যাচটা, আর একইভাবে সেকেন্ড ব্যাচটা ভাজতে দিয়ে দেব, আর ততক্ষণে এই প্রথম ব্যাচটা তেল ঝরতে রেখে দেব।
কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইফতারে কিন্তু একদিন হলেও বন্ধুরা বানানো চাই। সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে ভাজতে দিয়ে দেব। আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, ভয়েসটা হয়তোবা একটু অস্পষ্ট আসছে, কিন্তু আপনারা মানিয়ে নেবেন এই আশা করে আমি ভিডিওটি ভয়েস দিচ্ছি বা ভিডিওটি আপলোড করছি। 1 সপ্তাহর বেশি হয়ে গেছে আমার গলার ভয়েস একেবারেই ঠিক হচ্ছে না, তো সেজন্য ভাবলাম যে এইভাবেই দিতে থাকি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি। সবগুলো আমি এইভাবে সাইড করে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে। আর এদিকে থার্ড ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেন কি এখনও কুমড়োর আরেকটি রেসিপি বাকি আছে দেখানো। তো বন্ধুরা, থার্ড ব্যাচটাও তুলে নিয়েছি আর তেল ঝরতে দিয়েছি। ততক্ষণে এখানে কুমড়োগুলো নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কুমড়োগুলো দেওয়ার কারণে কি হবে, লাস্টে যে ব্যাটারটা থেকে যায় সেটা একটুও নষ্ট হবে না। আর দেখুন কুমড়োর এই ফ্রাইগুলো কতটা সুন্দর ফোলে দেখুন। আর বন্ধুরা, এই যে কুমড়োর ফ্রাইগুলোকে কুমড়োনি বলাই উচিত, যেহেতু বেগুন ফ্রাই করলে এইভাবে বেগুনই বলা হয়, এগুলোকে কুমড়োনি বলা যেতে পারে। তো আপনারা কি বলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কুমড়োগুলো এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি। একই দিনে একই ব্যাটার দিয়ে আপনারা দুটো রেসিপি কুমড়োর করে নিতে পারবেন। দুটোই কিন্তু দুর্দান্ত লাগে, আর মুচমুচে তো হবেই, এইভাবে ব্যাটার বানালে মুচমুচে অবশ্য হবে। তো দেখুন আমি এখানে কুমড়োগুলো তেল থেকে তেল ছড়িয়ে তুলে নিয়েছি। একইভাবে বাকি তিনটেও ভেজে নেব। তো এখানে কুমড়োর ফ্রাই বেশি করিনি, এখানে 6 পিস রেখেছিলাম, আর একইভাবে আমি ভেজে নিয়েছি। আর দেখুন কেমন দেখতে হয়েছে। সবগুলো ভেজে নিয়েছি। সব কুমড়োর চপগুলো ভাজা হয়ে গেছে, আর কুমড়োর যে ফ্রাইগুলো করেছি কুমড়োনিগুলো সেগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি সেগুলোও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলেছে আর কতটা লোভনীয় হয়েছে। সবগুলো আমি এখানে রেখে দিচ্ছি। দেখুন ইফতার জমে যাবে যদি আপনারা ইফতারের জন্য এটা বানিয়ে নিতে পারেন। এগুলো বানানো খুবই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবগুলো স্ন্যাক্সগুলো একসাথে করে আমি আপনাদের ভেঙেও দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে। তো দেখুন এখানে আমি সবগুলো একটা পাত্রের মধ্যে বা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে যদি এক প্লেট নিয়ে বসেন ইফতার করতে, নিমেষে শেষ হয়ে যাবে। আর ভিতরটা কেমন দেখতে হয়েছে দেখুন, একদম ফ্লাফি, খুব সুন্দর মুচমুচে হয়েছে। একটা চপ ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি। আলুর চপ ফেল হয়ে যাবে এই চপের কাছে, এতটা টেস্টি হয়। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।